সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 24 রাত 10টার খবরে। শুনছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটি সংবাদ শিরোনাম। সঙ্গে আছি আমরা দুজন, আমি তানফির আহমেদ এবং আমি শানাত শারিয়ার। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। লন্ডনে ডক্টর মোহাম্মদ ইউনূস ও তারেক রহমানের বৈঠকের রেশে চাপা উত্তেজনা দেশের রাজনীতির ময়দানে। বিএনপি ঐতিহাসিক মুহূর্ত বললেও উল্টো সুরে কথা বলছে জাতীয় নাগরিক পার্টি ও জামায়াতে ইসলামী। এনসিপি নেতারা প্রশ্ন তুলেছেন সরকারের নিরপেক্ষতা নিয়ে। গণঅভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রশ্নে শুরুর দিকে ছাত্রনেতৃত্ব চালকের আসনে থাকলেও 10 মাসের ব্যবধানে নির্বাচন ইস্যুতে বল এখন বিএনপির কোর্টে। সংস্কার, জুলাই সনদ ও গণহত্যাকারীদের বিচারের দাবি ছাপিয়ে গত কয়েক সপ্তাহে রাজনীতির কেন্দ্র নির্বাচনের দিনক্ষণ। সর্বশেষ লন্ডনের বৈঠকে অন্তর্বর্তী সরকার ও বিএনপির মধ্যে একরকম সমঝোতার পর এখন অনেকটাই ব্যাকফুটে তরুণদের দল এনসিপি। এমন অবস্থায় কোন পথে হাঁটবেন তারা? এর আগে আমরা দেখেছি একটা দূতাবাস কেন্দ্রিক রাজনীতি, দলগুলো দূতাবাসে বিচার আচার দিত। এখন দেখা যাচ্ছে যে আপনি দেশের সমস্যা নিয়ে লন্ডনে গিয়ে সমাধান করছেন। এই জিনিসগুলোকে আমরা আসলে মনে করি যে বাংলাদেশ রাজনীতির জন্য ইতিবাচক ঘটনা না। জুলাই সনদ, জুলাই ঘোষণাপত্র, সংস্কার এবং বিচারের মতো বিষয়গুলো এই মিটিংয়ে বৈঠকে উপেক্ষিত থেকে গেছে এবং একই সাথে নির্বাচনের সময়সীমা, সেটা কবে অনুষ্ঠিত হবে বা না হবে, এই বিষয়গুলো বিচের মাটিতে বসে ফয়সালা হওয়া, সেখান থেকে ঘোষণা আসাটা বাংলাদেশের রাজনীতির জন্য আমরা ইতিবাচক হিসেবে দেখি না। এনসিপির নেতারা বলছেন, রাষ্ট্র কাঠামোর পরিবর্তনের ভাবনা বাদ দিয়ে বিএনপি শুধু নির্বাচনমুখী হয়ে পড়লে দেশে 2018 সালের মতো ঘোলাটে পরিস্থিতি তৈরি হতে পারে। সংস্কার না হয়ে নির্বাচন হলে জনগণের ক্ষতি আছে এবং সেটা বিএনপির জন্য আত্মঘাতী হবে। কারণ যারাই এই পুরনো সিস্টেম, পুরনো স্ট্রাকচারের অধীনে সরকারে বসবে, তারা নানা ধরনের সমস্যার মধ্যে পড়বে এবং আবারও বাংলাদেশে গণঅভ্যুত্থানের মতো পরিস্থিতি সৃষ্টি হতে পারে। সরকার যেন জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদ, বিচার এবং সংস্কারকে বাস্তবায়ন করতে পারে, সে ব্যাপারে সরকারকে সহযোগিতা করা প্রত্যেকটি রাজনৈতিক দলের কর্তব্য। যদি এই কর্তব্য থেকে কোনো রাজনৈতিক দল পিছু পা হয়, অবশ্যই জনগণ তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করবে। এদিকে বিএনপির পক্ষ থেকে বলছে, বিচার ও সংস্কারের পক্ষে এই দলটি। লন্ডন বৈঠকের মাধ্যমে পূরণ হয়েছে দেশের মানুষের প্রত্যাশা। একটি যুগান্তকারী, ঐতিহাসিক এবং দিক নির্দেশনামূলক বৈঠক। এটা জাতির প্রত্যাশা, আমাদের সবার প্রত্যাশা ছিল। তাই তার মধ্য দিয়ে আমরা রোড টু ভোট, ভোটের রাস্তা এবং রোড টু ডেমোক্রেসি খুঁজে পেয়েছি। সংবিধান সংক্রান্ত সংস্কার বা সংশোধনীগুলো বাদে বাকি যে সমস্ত সংস্কারে ঐক্যমত্য প্রতিষ্ঠা হবে, সেগুলো এখনই বাস্তবায়ন করা সম্ভব এবং সকল সংস্কার বাস্তবায়ন করতে 1 মাসের বেশি সময় লাগবে না, সেটা আমরা আগে অঙ্ক করে বুঝিয়ে দিয়েছি। মাহফুজ কামাল, চ্যানেল 24, ঢাকা। এদিকে বিএনপির প্রতি সরকারের বিশেষ অনুরাগ রয়েছে বলে অভিযোগ তুলল জামায়াতে ইসলামী। তাদের মতে বিএনপির সাথে সরকারের যৌথ প্রেস ব্রিফিং নির্বাচনের গ্রহণযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করেছে। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটি জানায়, অন্যান্য দলের মতো প্রধান উপদেষ্টার সাথে তারেক রহমানের বৈঠককে স্বাভাবিক হিসেবেই দেখছে জামায়াতে ইসলামী। তবে যৌথ প্রেস ব্রিফিংটির কারণে সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। একটি নির্দিষ্ট দলের সাথে বৈঠক করে সামগ্রিক রাজনৈতিক বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সমীচীন হবে না বলেও মনে করে জামায়াত। ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোটের আপাত নিশ্চয়তা বিএনপির জন্য কিছুটা স্বস্তির হলেও আছে শর্ত পূরণের চাপ। বিচার এবং সংস্কারের মতো বিষয়গুলো বাস্তবায়নের চ্যালেঞ্জ অন্তর্বর্তী সরকারের এবং বিএনপির ঘাড়েই তা তুলে দিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। আর এক্ষেত্রে অন্য রাজনৈতিক শক্তির কতটুকু আস্থা আর সমর্থন মিলবে, সেই প্রশ্নের উত্তরও খুঁজতে হবে বিএনপিকেই। মোর্শেদ হাসিবের রিপোর্টে বিস্তারিত। শুক্রবার দেশবাসীর নজর ছিল লন্ডনে। নির্বাচনের সময়সীমা, বিচার ও সংস্কার প্রস্তাবের ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করছিল ডক্টর ইউনূস তারেক রহমানের বৈঠকের উপর। সৌহার্দ্যপূর্ণ বৈঠকের পর জানা গেল দুপক্ষের সন্তুষ্টির কথা। বলা হলো, বিচার ও সংস্কার প্রক্রিয়া এগুলে ফেব্রুয়ারির প্রথমার্ধে হতে পারে ত্রয়োদশ জাতীয় নির্বাচন। অনেকের মতে রাজনীতির পাশা খেলায় বিএনপি এগিয়ে থাকলো, কিন্তু এগিয়ে থাকার স্বস্তি এনেছে কিছুটা চ্যালেঞ্জও। জুলাই আন্দোলনে মানবতা বিরোধী অপরাধের বিচার, সংবিধান, জনপ্রশাসন, নির্বাচন, বিচার বিভাগ ও দুর্নীতি দমন সহ অন্য কমিশনের মৌলিক সংস্কারের সবকিছুর বাস্তবায়নে ভর নিতে হবে বিএনপিকেই।
তাহলে বিএনপিকে হয় দেখাতে হবে তারা সংস্কারের প্রতি কমিটেড, কিছু গুরুত্বপূর্ণ সংস্কার যেটা বললাম ক্ষমতার ভারসাম্য সেইটার সাথে সংযুক্ত, সেই ব্যাপারে তাদেরকে এগ্রিমেন্ট দেখাতে হবে, অথবা তাদেরকে পুরোটা ডিনাই করতে হবে। এবং যদি পুরোটা ডিনাই করে তখন কিন্তু সরকার বলতে পারে আবারও যে আমরা এটাকে কন্ডিশনাল রেখেছিলাম এই সংস্কারগুলোর উপরে, এই কন্ডিশনগুলো ফুলফিল হয় নাই, তাহলে ফেব্রুয়ারিতে তো আমরা নির্বাচন করতে পারছি না। রাজনৈতিক ঘটনা প্রবাহে একটি বিষয় স্পষ্ট যে রাজনৈতিক শক্তিগুলোর সমর্থন ছাড়া বিএনপির জন্য সামনের পথ চলা খুব একটা মসৃণ হবে না। এই চ্যালেঞ্জ কিভাবে উত্তরাবে দলটি সেই পথনকশাও মাথা রাখার পরামর্শ এই বিশ্লেষকের। ইলেকশন পরবর্তী সময়ে সংসদে যখন সংবিধান সংশোধন হবে বা সংবিধান রিরাইট হবে, যেটাই হোক না কেন, সেই জায়গাতে এসে যদি দেখা যায় হচ্ছে গিয়ে বিএনপি তার পূর্বের প্রতিশ্রুতি কোনো কিছুই বাস্তবায়ন করছে না, বা যেই প্রেক্ষাপটে 5ই আগস্টের যে গণ অভ্যুত্থান আমরা দেখেছি সেটার সাথে বিএনপি কমপ্লিটলি রিজেক্ট করতেছে, সেই কেসটা কিন্তু বানানো বিএনপির এগেইনস্টে অনেক বেশি সোজা হয়ে যাবে রাজনৈতিক দলগুলোর জন্য। এই বিশ্লেষকের মতে বিচার সংস্কারের বিষয়গুলো স্পর্শকাতর। সুনিপুণভাবে এগুলো বাস্তবায়ন করা না গেলে শঙ্কা আছে রাজনৈতিক মতবিরোধ সংঘাতের রূপ নেয়ার। এই উইন্ডোটা যদি আমাদের বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু হচ্ছে কি আমরা একটা বড় ধরনের বিপদের মধ্যে পড়তে যাচ্ছি। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা। জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার আগ্রহ নেই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের। আইটিভি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন দায়িত্ব হস্তান্তর করে নিজ কাজে ফিরতে চান তিনি। এছাড়াও তিনি বলেন, অনেকেই ভেবেছিল ক্ষমতা দীর্ঘায়িত করতে চায়, তাই নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী নির্বাচন হবে দেশের ইতিহাসের স্মরণীয় নির্বাচন, যা সুষ্ঠু করতে সর্বোচ্চ চেষ্টা করবেন বলেও প্রত্যয় ব্যক্ত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। বলেন, সব সমস্যার মূলে আছে সংবিধান এবং নির্বাচন, তাই সংবিধানের রিডিজাইন করতে চায় তার সরকার। মাঝ পর্যায়ের পুলিশের কাছে রাইফেলের মতো অস্ত্র থাকলেও ভারী মরণাস্ত্র থাকবে না, একথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এপিবিএনের সদর দপ্তর পরিদর্শনে গিয়ে তিনি জানিয়েছেন, নির্বাচনের নিরাপত্তা নিশ্চিতে প্রস্তুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সকালে রাজধানীতে আর্মড পুলিশ ব্যাটালিয়ন এপিবিএনের হেডকোয়ার্টার পরিদর্শনে যান স্বরাষ্ট্র উপদেষ্টা। খোঁজখবর নেন বাহিনীটির সার্বিক কার্যক্রমের। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। জানান, মাঠ পর্যায়ে পুলিশের কাছে রাইফেল থাকলেও ভারী মারণাস্ত্র থাকবে না। বলেন, এপিবিএনের মতো বিশেষায়িত ইউনিটের কাছে থাকবে ভারী অস্ত্র। মারণাস্ত্র বলতে হলে ওটা বুঝাইছি, বড় ধরনের অস্ত্র থাকবে না, তার কাছে তো রাইফেল থাকবেই। তাদের অর্গানাইজেশন এবং তাদের হাতিয়ার অন্যান্য বাহিনীর থেকে একটু ডিফারেন্স। এখানেও পুলিশের ক্ষেত্রেও কিন্তু বিভিন্ন বাহিনীর হাতিয়ারটা ডিফারেন্স। এরপর উত্তরায় র্যাব 1-এর কার্যালয় পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, সরকার যখনই চায় তখনই জাতীয় নির্বাচনে নিরাপত্তা নিশ্চিতে সর্বাত্মক প্রস্তুতি আছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর। আমাদের ইলেকশন যে সময় হবে ওই সময়ের জন্য যে ধরনের প্রস্তুতি দরকার হবে আমরা ওই ধরনের প্রস্তুতি। এ সময় তিনি ভারতের অবৈধ পুশিনেরও সমালোচনা করেন। আহ্বান জানান, ভারতে যদি বাংলাদেশি নাগরিক থাকে নিয়মতান্ত্রিকভাবে তাদের দেশে ফেরানোর। আমাদের দেশের নাগরিক যদি অন্য দেশে থাকে আমরা তাদের অবশ্যই নিব, বাট সেটা প্রপার চ্যানেলে আসতে হবে। মির্জা রাকিব, চ্যানেল 24, ঢাকা। দেশ জুড়ে তোলপা ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। আন্তর্জাতিক প্রসঙ্গ, তীব্র সংঘাতের রাত পার করেছে ইরান এবং ইসরায়েল। তেহরানের দফায় দফায় ছোড়া ক্ষেপণাস্ত্র এবং ড্রোনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে তেল আবিব, জেরুজালেম সহ কয়েক শহরে। এবং এখন পর্যন্ত প্রাণ গেছে 4 ইসরায়েলির, আহত 80 জন। নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে। ইরান হুঁশিয়ারি দিয়ে বলছে, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, যুক্তরাজ্য যদি ইসরায়েলের উপর হামলা ঠেকায়, হামলা হবে মধ্যপ্রাচ্যে তাদের স্থাপনাতেও। এভাবেই ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে ওঠে তেল আবিবের মধ্যরাতের আকাশ। বোমার আঘাতে ধসে পড়ে বেশ কিছু স্থাপনা। শুধু তেল আবিব নয়, জেরুজালেম সহ বড় বড় শহরেও হয় হামলা। গত 20 মাস ধরে জায়নবাদীদের হামলায় প্রতিটা দিন যেভাবে আতঙ্কে পার করছে গাজার মানুষ, শনিবারের দিনটি ঠিক এমনই ছিল ইসরায়েলের বাসিন্দাদের।
অপারেশন ট্রু প্রমিস 3 অভিযানে ইসরায়েলের 1.5 শতাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC। ইসরায়েলে চালানো হামলা প্রতিহতে সহায়তা করলে মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্সের ঘাঁটিতে হামলা হবে, ছাড় পাবে না এই সব দেশের জাহাজও, এমন হুঁশিয়ারি দিয়েছে ইরান। এদিকে তেহরানের কয়েক দফার হামলায় থেমে থাকেনি তেল আবিব, অব্যাহত রেখেছে পাল্টা হামলা। ক্ষেপণাস্ত্র হামলা বন্ধ না হলে তেহরান পূর্বে এমন হুঁশিয়ারি ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রীর। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকেও পড়ে চলমান সংঘাতের আঁচ। ইরান ও ইসরায়েলের স্থায়ী প্রতিনিধিরা জড়ান বাগবিতণ্ডায়। ইসরায়েলের পরিকল্পিত ও বেপরোয়া হত্যাকাণ্ড শুধু অবৈধই নয়, অমানবিকও। তারা যা করছে তা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। তাদের কার্যকলাপ রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের উৎকৃষ্ট উদাহরণ। ইরান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে, এখনই তাদের না থামালে দুদিন পর পারমাণবিক ক্ষেপণাস্ত্র ছুড়বে। বিশ্বশান্তি ধরে রাখতে ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র রাখার অনুমোদন দেয়া যাবে না। মধ্যপ্রাচ্যের শত্রু দুই দেশের মধ্যে এমন এক সময়ে সংঘাত শুরু হলো যখন যুক্তরাষ্ট্রের সাথে ইরানের পরমাণু চুক্তি নিয়ে চলছিল আলোচনা। তবে বর্তমান প্রেক্ষাপটে পরমাণু ইস্যুতে আলোচনা অর্থহীন বলে তা বাতিল করেছে তেহরান। ইরানের দাবি মধ্যপ্রাচ্যকে বড় সংঘাতের মুখে ঠেলে দিতেই এমন আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল। রাখি জেসমিন, চ্যানেল 24। ইরান ইসরায়েল যুদ্ধ থামাতে মধ্যস্থতা করতে চান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সংঘাত নিয়ে সৌদি যুবরাজের সাথে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর অন্যদিকে তুরস্ক বলছে ইসরায়েলের দস্যুতার অবসান হওয়া উচিত। ইসরায়েলের হামলার পর ইরানের শক্ত জবাব চিন্তার ভাঁজ ফেলেছে বিশ্ব নেতাদের কপালে। তেহরানের প্রতিরোধের পর সংযমের সুর তেল আবিবের কণ্ঠে। সংকট নিরসনে মোড়লদের সাথে ফোনালাপ চালিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। কথা বলেছেন ডোনাল্ড ট্রাম্প, ভ্লাদিমির পুতিন, নরেন্দ্র মোদীর সাথে। সংঘাত মেটাতে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সাথেও কথা বলেছেন রুশ প্রেসিডেন্ট, দিয়েছেন যুদ্ধ থামাতে মধ্যস্থতার প্রস্তাব। উত্তেজনার প্রেক্ষাপটে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সাথে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্টও। ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে হত্যাযজ্ঞ বন্ধের আহ্বান জানালেও ইরানকেই দুষছেন ডোনাল্ড ট্রাম্প। এই সংঘাত দীর্ঘায়িত হলে গোটা মধ্যপ্রাচ্য ঝুঁকিতে পড়বে বলে জানিয়ে সংযমের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। ইসরায়েলের আগ্রাসনকে অগ্রহণযোগ্য ও উস্কানিমূলক বলে দাবি করেছে ক্রেমলিন। এক প্রতিক্রিয়ায় ইরানের পারমাণবিক সমৃদ্ধির বিরোধিতা করেছে জার্মানি। আঞ্চলিক স্থিতিশীলতা বজায়ের আহ্বান জানিয়েছে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। এমন পাল্টাপাল্টি হামলা আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের স্পষ্ট লঙ্ঘন বলে দাবি ইরাকের। ইসরায়েলের দস্যুতার অবসান ঘটানো উচিত বলে মন্তব্য করেছে তুরস্ক। তেল আবিব শুধু আগ্রাসনের ভাষা বোঝে দাবি করে ক্ষোভ প্রকাশ করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হেজবুল্লাহ। ইরানের পাল্টা হামলাকে সমর্থন করেছে হুতি বিদ্রোহীরা। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24। দেখছেন রাত 10টার খবর, একটা বিরতি নিচ্ছে। একটু পরে সঙ্গেই থাকুন। আপনারা দেখছেন রাত 10টার খবর। জানাবো আরো কিছু খবর। রাজধানীতে দিনে দুপুরে ফিল্মি স্টাইলে আবারও টাকা লুট। উত্তরায় র্যাব পরিচয়ে নগদ এজেন্টের কাছ থেকে 1,18,72,000 টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। সন্দেহ হওয়ায় নগদ এজেন্টের 4 জন কর্মীকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। শনিবার সকাল 8:58 রাজধানীর উত্তরা 13 নম্বর সেক্টর। দুটি মোটরসাইকেলে থাকা নগদের 4 কর্মীকে পথরোধ করে একটি কালো মাইক্রো। গাড়ি থেকে বেরিয়ে আসা কয়েক দুর্বৃত্ত র্যাব সদস্য পরিচয় দিয়ে নগদ এজেন্টের 2 কর্মীকে গাড়িতে তোলে। এই সময় টাকা ভর্তি ব্যাগ সহ একজন পালাতে গেলে তাকেও গাড়িতে তুলে নেয় ছিনতাইকারীরা। ঘটনার প্রায় 30 মিনিট পর তাদের উত্তরা 17 নম্বর সেক্টরে ফেলে রেখে যায়। এই ঘটনার পরপরই অভিযোগ নিয়ে উত্তরা পশ্চিম থানায় যান ভুক্তভোগীরা। যে ওদেরকে 17 নম্বর সেক্টরে ফালাই দিয়ে গেছে, রেখে গেছে। ওদের চোখ বাঁধা ছিল, হাতও বাঁধা ছিল। তো এরপর আমরা যথাযথ ভাবে আমরা থানায় কমপ্লেন করেছি। থানা থেকে কাজ করছে, র্যাবেও আমাদের সাথে কথা হয়েছে, ওনারাও এটা নিয়ে কাজ করছে।
অভিযোগের তদন্ত শুরু করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ছিনতাই কাজে ব্যবহৃত গাড়ির মালিকের সন্ধানেও চলছে অভিযান। টেকনোলজি বেসড যে ইনভেস্টিগেশন আমাদের হাতে রয়েছে সেটা আমরা করছি। তা আমি আমার অফিসারদেরকে টোটাল টিম আমরা এই বিষয়ে এনগেজ করেছি। আমি নানা দিকে আমি নির্দেশনা দিয়েছি যাতে যত দ্রুত সম্ভব এটা রহস্য উন্মোচন করে আমরা এটা সাকসেসফুল হতে পারি। পুলিশ বলছে এই ঘটনায় নগদ ডিস্ট্রিবিউশন হাউসের কর্মকর্তারা রয়েছেন সন্দেহের তালিকায়। যতক্ষণ পর্যন্ত না আমাদের এই রহস্যটা উন্মোচন হয় ততক্ষণ পর্যন্ত আমরা অনেককেই সন্দেহ করছি। কাজী ফয়সাল, চ্যানেল 24, ঢাকা। 18 দিন পর চালু হলো জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের সব সেবা। জোরদার করা হয়েছে নিরাপত্তা। কর্তৃপক্ষ জানিয়েছে জুলাই অভ্যুত্থানে আহত অনেককে ছাড়পত্র দেওয়া হলেও বেশিরভাগই হাসপাতাল ছেড়ে যাননি। এতে বেড সমস্যায় পড়তে হচ্ছে নতুন রোগীদের। 2 সপ্তাহের বেশি সময় পর পুরোদমে চালু হলো জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের কার্যক্রম। শনিবার সকাল থেকেই চিকিৎসা সেবা চালু হয় বহির্বিভাগে। যারা সেবা নিতে এসেছেন তাদের তেমন একটা বেগ পেতে হয়নি। গত বৃহস্পতিবার আমি আসছিলাম, আসার পরে কোনো ডাক্তার ছিল না, প্রায় বন্ধই ছিল এবং বাইরে আপনার অনেক পুলিশ ছিল। আজকে আবার আসছি, আসার পরে আগের মধ্যে স্বাভাবিক অবস্থা। এখন আজকে তো মোটামুটি ভালোই দেখলাম, যেহেতু একটা সিচুয়েশন ঘটনা ঘটে গেছিল তার পরিপ্রেক্ষিতে হয়তো তারা কিছুটা সংশোধন হইতে পারে। তবে হসপিটাল কর্তৃপক্ষ বলছেন জুলাই অভ্যুত্থানে আহত অনেকেই ছাড়পত্র দেওয়ার পরও তারা হাসপাতাল ছেড়ে যায়নি। এতে নতুন করে রোগীদের বেড পেতে সমস্যা হচ্ছে। থেকে চিকিৎসা নেওয়ার প্রয়োজন নেই, চিকিৎসা তাদের দরকার আছে, সেটা বাসায় বসে নিলেই হবে। নিরাপত্তার ঝুঁকিতে আমরা আছি, কারণ ওরা বাইরে গ্যাদার হচ্ছে। ভর্তি যে 4-5 জন আছে তারা আমাদের সিস্টারকে বেড রেডি করার জন্য যেসব প্রসেস করা ওইখানে তারা বাধা সৃষ্টি করছে। হাসপাতালের পুরুষ বিভাগে চিকিৎসা নিচ্ছেন 5 জুলাই আহত। পুরো ওয়ার্ড দখলের অভিযোগের বিষয়ে তারা বলেন, যারা ঈদ করতে বাড়ি গেছেন তারা এসে উঠবেন এসব খালি বেডে। আমরা ছুটিতে গেছি, ছুটির থেকে আইবো আয়া থাকবো কই, মানে আইলে আপনার যদি হসপিটাল না ঢুকতে দেন তাহলে কি আমাকে রোগী আছে 57 জনের ভিতরে 4 জন রোগী ভর্তি রাখছে। যার আন্ডারে ভর্তি আছে সেই আমাকে রিলিজ দিবে যদি আমার ট্রিটমেন্ট না থাকে। আমার ট্রিটমেন্ট আছে, সে ট্রিটমেন্ট লিখবে, ট্রিটমেন্ট লিখতে যায় দেখে ফাইলে আগে থেকে রিলিজ পেপার তৈরি। এদিকে বহিরাগতরা যাতে হাসপাতালে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সেজন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সব প্রবেশপথ বন্ধ করে একটি মাত্র গেট দিয়ে হাসপাতালে রোগীদের প্রবেশ করানো হচ্ছে। পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট মানে অবনতি হওয়ার একটা যথেষ্ট সুযোগ রয়েছে। আমাদের কাছে এরকম তথ্য রয়েছে যে এখানে আইন শৃঙ্খলা বিঘ্নিত হতে পারে। সেই তথ্যের ভিত্তিতেই আমরা এখানে ফোর্স বাড়িয়েছি। এর আগে গেল 25 মে হাসপাতালের পরিচালকের কক্ষে বৈঠক চলাকালে সঠিক চিকিৎসা না পাওয়া ও অবহেলার অভিযোগ এনে বিষপান করেন সেখানে চিকিৎসা নেয়া 4 জুলাই যোদ্ধা। এই ঘটনার 3 দিন পর 28 মে উন্নত চিকিৎসা ও বিদেশে যাওয়ার দাবিতে আন্দোলনে নামে জুলাই যোদ্ধারা। একই দিন বিভিন্ন অনিয়মের অভিযোগে হাসপাতালের চিকিৎসক ও কর্মচারীদের সাথে সংঘর্ষে জড়ায় জুলাই আহতরা। ফয়সাল হোসেন, চ্যানেল 24, ঢাকা। একটা সেলফি। আপু এখন কিছু খাওয়াও। এখন ইভিনিং এর চরম ক্রেভিং, চাই কিছু এক্সাইটিং। মিস্টার নুডলস হয় কুকিং, টেস্টটা হয় অ্যামেজিং। মিস্টার নুডলস, অ্যামেজিং টেস্ট। মিস্টার নুডলস, এনজয় দ্য বেস্ট। মিস্টার নুডলস, অ্যামেজিং টেস্ট। মিস্টার নুডলস, মিস্টার নুডলস, মিস্টার নুডলস। ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরছে মানুষ। সড়ক, রেল, নৌপথে রয়েছে উপচে পড়া ভিড়। পথে দুর্ভোগ না থাকতেও ভ্যাপসা গরমে চরম ভোগান্তিতে পড়েন ঢাকায় ফেরা মানুষজন। ছুটি শেষ, এবার কাজে ফেরার পালা। ঈদ উপলক্ষে সরকারি ছুটির শেষ দিনে কমলাপুর রেল স্টেশনে দেখা যায় যাত্রীদের ভিড়। প্রিয়জনের সান্নিধ্যে কয়েকদিন কাটানোর আনন্দ থাকলেও ফিরতি পথে গরম আর যাত্রী চাপে ভোগান্তির কথা জানান অনেকে। আসার পথে ট্রেনে তো ভিড়, প্রচন্ড ভিড়। এসিতে এসেছি, মানে উঠতে পারছিলাম না। সবার ছুটি শেষ, এই জন্য আর কি চাপটা বেশি পড়ে গেছে। নিষেধ অমান্য করে অনেককে ছাদে ভ্রমণ করতে দেখা যায়। 3টি ট্রেন কিছুটা দেরিতে স্টেশনে পৌঁছালেও বড় আকারের শিডিউল বিপর্যয় ছিল না। মানুষ প্রচুর, আর টিকিট পেতে ঝামেলা, টিকিট একদম শেষ হয়ে গিয়েছিল। আমরা স্ট্যান্ডিং টিকিট করে তারপরে আসছি। অনেক ভিড়,
আর আমরা টিকিট পাই নাই, তাই ছাদের মধ্যে কষ্ট করে আর কি আইছি। পশ্চিমাঞ্চলের যে এই 3টা ট্রেন একটু বেশি বিলম্বে ঢাকায় ইন করে এবং বিলম্বে প্রবেশ করার কারণে ট্রেনটা ছেড়ে যেতেও কিছুটা বিলম্ব হয়। বড় বড় স্টেশনগুলোতে বিশেষ টিম গঠন করা আছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী, রেলওয়ে কর্মচারী এবং জিআরপি পুলিশদের সমন্বয়ে, কিন্তু ছোট ছোট স্টেশনগুলোতে কিছু যাত্রী ছাদে উঠতে দেখা গেছে। সদরঘাটে যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা গেছে। লঞ্চের ভাড়া নিয়ে তেমন অভিযোগ ছিল না, তবে নামার পর পরিবহন সংকটে হয়রানিতে পড়েন অনেকে। এতক্ষণ ধরে আমরা হাঁটতে এখানে আসছি, এখনো মানে গাড়ি পাচ্ছি না আর কি। 30 টাকার ভাড়া 200 টাকায় যাওয়ার জন্য বলতেছে। আমি চাচ্ছি যেতে, কিন্তু পারতেছি না। দক্ষিণ পশ্চিমাঞ্চল থেকে ঢাকামুখী সড়কপথে ছিল যাত্রীদের চাপ। প্রায় প্রতিটি পরিবহনে দেখা যায় আসন সংকট। এ সুযোগে বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন অনেকে। বাচ্চা কাচ্চা নিয়ে এখন আপনার যাইতে পারতেছি না, সিট পাচ্ছি না। দেখতেছি অনেক ভিড়, গাড়ির কোনো সিট নাই, তাহলে ভোগান্তি আর কি। উত্তরাঞ্চল থেকে যারা ফিরেছেন তাদের যমুনা সেতুর প্রান্তে কিছুটা যানজটে পড়তে হয়। স্বপ্নিল, শাহরিয়ার শিশির, চ্যানেল 24, ঢাকা। দিনাজপুরের ঘোড়াঘাটে বাস ও ট্রাকের সংঘর্ষে প্রাণ গেছে 5 জনের, আহত হয়েছেন অন্তত 15 জন। ভোরে দিনাজপুর গোবিন্দগঞ্জ মহাসড়কে এই দুর্ঘটনা হয়। পুলিশ জানিয়েছে, নূরজাহানপুর এলাকায় দাঁড়িয়েছিল আমবোঝাই একটি ট্রাক। এ সময় পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী নাবিল পরিবহনের একটি বাস পেছন থেকে ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে মারা যান 5 জন। এদিকে মুন্সিগঞ্জের পদ্মা সেতুতে ইমাদ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা ট্রাকে ধাক্কা দিলে 2 জন নিহত হয়। এছাড়া ঝালকাঠিতে 2 জন, টাঙ্গাইল, কুষ্টিয়া ও মাগুরাতে 1 জন করে নিহত হয়েছে সড়ক দুর্ঘটনায়। সময় হলো আরেকটি বিরতির। ফিরছি একটু পরেই।